মেহেদী হাসান হৃদয় ভাই, আপনি আপনার প্রথম মুভি বরবাদে যা দেখালেন তা এক কথায় অসাধারণ। এজন্য আপনাকে স্যালুট। নাটক পরিচালনা থেকে আসা একজন পরিচালক তার প্রথম মুভিতে যে এত সুন্দর একটি মুভি দিতে পারে সেটি আসলে বরবাদ মুভি না দেখলে বোঝাই যেত না। এতদিন সবাই মনে করতো নাটক থেকে আসা পরিচালকরা নাটকের মতোই সিনেমা বানায়, কিন্তু সেই ধ্যান ধারণাকে ভুল প্রমাণ করলেন মেহেদী হাসান হৃদয়। মুভিটির প্রথম লুক যখন প্রকাশিত হয় তখন আসলে মানুষ খুব বেশি একটা আগ্রহ পায়নি, তাদের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হয়নি ফার্স্ট লুকটি দেখে। সবাই ভেবেছিল মেহেদী হাসান হৃদয় নাটক থেকে এসেছে, মুভিটি আসলে খুব বেশি একটা মনে হয় না ভালো হবে। কিন্তু সবার ধারণাকে একদম ধূলিসাৎ করে দিয়ে যখন টিজার প্রকাশ করলো পরিচালক, তখন আসলে সবাই বুঝতে পারলো যে আসলে পরিচালক সাহেব পরবর্তী সময়ের জন্যই আসলে আসল ধামাকাটা তিনি রেখে দিয়েছিলেন। বরবাদ মুভিটি আপনি যদি হলে গিয়ে 550 টাকা খরচ করে দেখতে যান, তাহলে আপনার টাকাটা কি উসুল হবে নাকি পুরোটাই জ্বলে যাবে? এই মুভিতে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো দেখা যায় যে নায়ক মারা যায়, নায়িকা মারা যায়, নায়কের বাবা মারা যায়, নায়িকার বাবাও মারা যায়। এই মুভিটি দেখে আমার কেমন লাগলো সেই ভালো দিকগুলো বলবো এবং আমার হতাশার কথাগুলো শেয়ার করব আপনাদের সাথে। আমি আরিফ হোসেন আছি আপনাদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি মুভিটি দেখতে যাই ঈদের দ্বিতীয় দিন। মুভি দেখার আগের দিন আমি টিকিট কাটি। তো আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে আমি এবার স্টার সিমপ্লেক্সের যে নতুন ব্রাঞ্চটি উদ্বোধন হয়েছে এয়ারপোর্টে সেন্টার পয়েন্ট শপিং মলে, সেখানে আমি এবার মুভি দেখব। তো যাই হোক, যেই ভাবনা সেই কাজ। আমি যেদিন মুভি দেখব তার আগের দিন আমি টিকিট কাটি। টিকিট কাটতে গিয়ে দেখি যে মাত্র 3টি টিকিট আছে। তো সেখান থেকে আমি তাড়াতাড়ি করে টিকিট কেটে নেই। তারপর পরের দিন আমার সিনেমার শো ছিল 2টা 5 মিনিটে। তো 2টা 5 মিনিটের মধ্যেই আমি শপিং সেন্টারে গিয়ে পৌঁছাই। তো সেখানে গিয়ে দেখি যে অনেক মানুষের ভিড়, মানুষ একদম লিফটের সামনে লাইন ধরে আছে, কিন্তু সেখানে একটি মাত্র লিফট খোলা। শপিং মলটি ঈদের পর দিন, তো দোকানপাট সব কিছুই বন্ধ, শুধু লেভেল 5টা ওপেন আছে। তো সিকিউরিটিরা যখন দেখলো যে এত মানুষের ভিড়, তখন তারা আরেকটি লিফট খুলে দিতে বাধ্য হয়। তারপরে মানুষ নির্বিঘ্নে লেভেল 5-এ যায়। এবং লেভেল 5-এ আমার এই প্রথম যাওয়া, আসলে সেন্টার পয়েন্ট শপিং মলেই আমার এই প্রথম যাওয়া, এই বরবাদ মুভিটি দেখার উদ্দেশ্যেই যাওয়া। তো লেভেল 5-এ গিয়ে তাদের ডেকোরেশনটা খুবই সুন্দর লাগে এবং আপনি ব্লকবাস্টার বলেন বা বসুন্ধরা সিটি কমপ্লেক্স বলেন, সেটা থেকে একটু ভিন্ন ধাঁচে তারা ডেকোরেশনগুলো করেছে, ফুড কোর্টগুলো সাজিয়েছে। আপনার দেখে ভালোই লাগবে। তো যাই হোক, আমি গিয়ে দেখলাম যে লেভেল 5-এ অনেক মানুষ, আমার আগেই অনেকে পৌঁছে গেছে। অনেকে দেখা গেছে যে টিকিট বরবাদ মুভির টিকিট চাইছে কিন্তু টিকিট পাচ্ছে না। তো সেখানে টিকিট না পেয়ে তারা জঙ্গলি বা দাগি সিনেমার টিকিট কেটে সেসব সিনেমা দেখছে। তো আপনি যদি অবশ্যই বরবাদ সিনেমাই দেখতে যান তাহলে আপনার আগেই টিকিট বুকিং দিয়ে, অনলাইনে টিকিট বুকিং দিয়েই যাওয়াটাই বেটার হবে। কারণ না হলে অনেকের মতোই আপনিও ওই বরবাদ মুভি দেখতে পারবেন না, বা পরের দিনে টিকিট কাটতে হবে, এমন একটা অবস্থা হবে। তো যাই হোক, আমি টিকিট কেটে তারপরে হলে প্রবেশ করি পপকর্ন এবং ড্রিঙ্কস নিয়ে। তো ড্রিঙ্কস পপকর্ন নিয়ে সিটে বসতে বসতে এই সিনেমাটি যখন শুরু হয়, তখন এমন একটি ভায়োলেন্স সিন আসে যে আমি আমার চোখ বন্ধ করতে বাধ্য হই। মুভির শুরুতেই এমন একটি ভায়োলেন্স সিন থাকবে সেটা আসলে কল্পনাই করা যায় না। আসলে বাংলা মুভিতে এরকমভাবে শুরু হবে সেটা তো আসলে আরও পরের কথা। তো যাই হোক, একদম মুভির শুরুতে শাকিব খানের ছোটোবেলা দেখানো হয়। মুভির একটু হিন্টস আমি দেই। মুভিতে শাকিব খানকে একজন ক্ষমতাবান পিতার বকে যাওয়া ছেলে হিসেবে ফুটিয়ে তোলা হয়। সেখানে দেখানো হয় শাকিব খানকে ছোটোবেলা থেকেই একজন নেশাগ্রস্ত এবং নারীলোভী মানুষ হিসাবে, যেটা আসলে অনেক শালীনভাবে মুভিতে দৃশ্যায়ন করা হয়। আমি চিন্তা করতেছিলাম এই মুভিটি যদি ডিপজল আমলের কোনো মুভি হতো তাহলে কিভাবে যে এসব দৃশ্য উপস্থাপন করতো তা ভেবে আসলে আমার হাসিই পাচ্ছিল। যাই হোক, মুভি দেখা শুরু করলাম। তো মুভির প্রতিটি সিন দেখে আমার কখনো মনে হয়নি যে মুভিটি আসলে বোরিং লাগছে আমার কাছে। মুভিটি আসলে টান টান উত্তেজনা ছিল। এর পরবর্তীতে মুভির কি হবে বা কাহিনীটা কোন দিকে যাবে এটা আসলে কেউ আঁচ করতে পারছিল না। মুভির প্রথমার্ধে দেখানো হয় যে শাকিব খান
নিতু যে চরিত্রটি ইদি কাপাল করে তার প্রতি অনেক ভালোবাসা থাকে এবং সে ভালোবাসার জন্য যা কিছু করতে পারে। শাকিব খান যেরকম ছোটোবেলা থেকে নেশাগ্রস্ত ছিল, নারীলোভী ছিল, সে এসব অভ্যাসও একদম ত্যাগ করে দেয়, সে রিহাবে ভর্তি হয়। যাই হোক, আমি সম্পূর্ণ কাহিনীটি মুভির স্বার্থেই বলতে চাচ্ছি না, আপনারা অবশ্যই হলে গিয়ে মুভিটি দেখবেন। আমি কিছুটা হিন্টস দিচ্ছি যাতে আপনারা মুভিটি কীরকম সেটা একটু বুঝতে পারেন। মুভির প্রথমার্ধ যখন শেষ হয়, মুভির কাহিনী যে এদিকে মোড় নিবে তা আসলে কেউই বুঝতে পারেনি, কারণ মুভির মধ্যে এতটা টুইস্ট রাখছে পরিচালক, আসলে কেউ আজ করতে পারেনি। তো যাই হোক, মুভিতে কিন্তু অভিনয় করেছে আমাদের বাঘা বাঘা কিছু পরিচিত মুখ, যেমন শহীদুজ্জামান সেলিম ব্যারিস্টার হিসেবে থাকে, তারপরে ফজলুর রহমান বাবু নায়িকার বাবা হিসাবে থাকে, তারপরে যিশু সেনগুপ্ত থাকে, তারপর মামুনুর রশিদ থাকে, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমরা তো জানি যে যিশু সেনগুপ্ত এই মুভিতে আছে, ওটা আমরা টিজারের মাধ্যমেই দেখতে পাই, কিন্তু এই মুভির মানে একটা চমক আপনি পাবেন যখন মুভিটি দেখতে যাবেন। যেমন আমি চমক পেয়েছিলাম, কি ব্যাপার, এই অভিনেতা এই মুভিতে, এটা তো কোনো আজই করা যায়নি এবং টিজারও দেখা যায় নাই। তো সে আপনারা নিশ্চয়ই মনে আসছে, আপনাদের তুফান মুভিটি দেখেছেন। তুফান মুভিতে একটি গানের লিরিক্স ছিল, নদীর বুকে জল আমি কি তোর পর, এরকম একটা লিরিক্সে অভিনয় করেন ভারতের মানব সাচদেব। তো মানব সাচদেব এই অল্প কিছু সময়ে ওই তুফান মুভিতে কিন্তু তিনি খুব ভালো অভিনয় করেন এবং দর্শকদের মন কেড়ে নেয়। তো সেই মানব সাচদেব কিন্তু এই মুভিতে আছে এবং এই মুভিতে খুব ভালো একটি রোল তিনি প্লে করেন। আসলে এখানে তার একটা খুব ডায়লগ মজাদার ছিল। এখানে একটা সিনে দেখা যায় শাকিব খান মানব সাচদেবের উপর মানে প্রস্রাব করে দেয়। তো সে তার বাবার কাছে গিয়ে বলে যে আরিয়ান আমার উপর মুইত্যা দিছে। মানে এই ডায়লগটা যখন সে বলে তখন মানে হলে যারা ছিল সবাই হেসে দিচ্ছিল। তো যাই হোক, সে এই ডায়লগটি বারবার কয়েক জায়গায় আর কি প্রয়োগ করে, তো যেটা খুব ফানি ছিল আর কি। মুভিতে ফজলুর রহমান বাবু ছিল নায়িকার বাবা, আর নায়কের বাবা হিসেবে থাকে মিশা সওদাগর। আর এখানে এই মুভিতে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, এই মুভিতে থাকে কাজী হায়াত। কাজী হায়াত দেখেন, আপনি সেন্সর বোর্ডের সদস্য ছিল এবং দর্শকরা কিন্তু তার গাড়িকে আটকে দিয়েছিল এবং প্রতিবাদ করছিল যে বরবাদ মুভির কোনো সিনই কাটা যাবে না এ নিয়ে। কিন্তু অথচ সেই কাজী হায়াত যে এই মুভিতে থাকবে সেটা আসলে কেউ কল্পনাও করেনি, এবং সেই মুভিতে থেকেও যে এই মুভি কাটতে চেয়েছিল সেটা মানে খুবই একটা হাস্যকর বিষয়। যাই হোক, মুভিটি অত্যন্ত চমৎকার ছিল, মুভির গানগুলো খুবই সুন্দর ছিল, এবং মুভিতে আপনি শাকিব খানকে যেভাবে উপস্থাপন করা হয় আর কোনো মুভিতে মনে হয় না শাকিব খানকে এভাবে দেখা গেছে। শাকিব খানের নীল চোখের যেই সিনগুলো ছিল, তারপরে তার ড্রেস আপ, তার যেই গ্ল্যামার উপস্থাপন করা হয় এই মুভিতে, তা এক কথায় অসাধারণ। তিনি প্রতিটি স্ক্রিনে যখন এন্ট্রি করতেন, প্রতিটি সিন যখন তার দেখানো হতো, মানে তার সিনের দিকে তখন আপনার চোখ আটকে যাবে, মানে এতটা গ্ল্যামারাসলি তাকে প্রেজেন্ট করা হয় এই মুভিতে। মানব সাচদেব এবং যিশু সেনগুপ্ত থাকে একজন বড় নেতার ছেলে, আবার এদিকে শাকিব খান থাকে আরেকজন বড় নেতার ছেলে। তো তারা দুই পার্টি দুইজনের এমটি থাকে। তো যেহেতু যে মানব সাচদেবের সাথে শাকিব খানের একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায় এক পর্যায়ে, তখন তাদের মধ্যে একটা মারামারি হয়। কিন্তু না, আমি কাহিনীটি একটু পরে বলতেছি। এটা নিয়ে একটা আক্ষেপ আছে, আমার একটা হতাশা আছে যে মুভিটির এই অংশটুকু এরকম না হলেও পারতো, আমি সেটা পরে বলতেছি। তো মানব সাচদেবের আরেকটা ভাই থাকে যিশু সেনগুপ্ত, যিনি এই মুভির মেইন ভিলেন হিসেবে তাকে দেখানো হয়। তো মুভিতে চমৎকার অভিনয় করে ইদি কাপাল নিজেও। তো মুভির যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ছিল সেটা অত্যন্ত চমৎকার ছিল। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বললে আমি একটা কথা মনে পড়ে যায়। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কে করেছে সেটা আমি খুঁজতে গিয়ে দেখি যে তার নাম আরাফাত মহসিন নিধি। তিনি দেখা গেছে যে এই বরবাদ মুভি মুক্তি হওয়ার কয়েকদিনের মধ্যেই বিয়ে করে ফেলেছেন। তো বিয়ে করেছেন কাকে? সবার পরিচিত রাবা খানকে। তো যাই হোক, তিনি এরকম ফাটাফাটি একটা কাজ দিয়ে তিনি বিয়ে করে ফেলেছেন। তো তার আগে তিনি তুফান মুভিতেও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কাজ করেছেন এই আরাফাত মহসিন নিধি। তিনি অত্যন্ত চমৎকার কাজ করেন, সেটা তুফান মুভিতেও তিনি প্রমাণ করেছেন এবং বরবাদ মুভিতেও তিনি প্রমাণ করলেন। এই মুভির একটা হতাশার দিক হলো, মুভিতে যেই ফাইট সিন থাকে মানব সাচদেবের সাথে বা যিশু সেনগুপ্তের সাথে, সেখানে আসলে শাকিব খানের সাথে খুব বেশি একটা ক্ল্যাশ বা মারামারি একটা
খুব বেশি একটা দেখা যায় না। দেখা যাচ্ছে যে নায়ক শাকিব খান মারামারি করতেছে, সেই মারামারি করে সেই কেটে কুটে সব কিছু শেষ করে দিচ্ছে, তিনি বিজয়ী হচ্ছেন। কিন্তু শাকিব খান যে মার খাবে বা হচ্ছে এখনকার তামিল মুভিগুলোতে বা বলিউড সিনগুলোতে যেরকম দেখা যায় আর কি, যে নায়কও মার খেতে খেতে একদম হচ্ছে শুয়ে পড়ে, তারপর দেখা গেছে যে কয়েকটা মারামারি করে নায়ক জিতে যায় শেষ পর্যন্ত। কিন্তু সেই জিনিসটা এই মুভিতে মিসিং ছিল। একদমই আসলে এরকম নায়কের একদম মানে কোনো ফাইটিং ছাড়াই আসলে জিতে যাওয়াটা এখন আসলে দর্শকরা ওভাবে মেনে নিতে পারে না, যেরকম আমার কাছেও জিনিসটা একটু কেমন জানি লেগেছে। কিন্তু আসলে সেটা জানি না কেন পরিচালক এরকম করতেছে, এটা আসলে শাকিব খানের অনীহা আছে কি না সেটাও একটা ভাবার বিষয়। কারণ তুফান মুভিতেও দেখা গেছে যে সেমভাবে আমরা মারামারির সিনগুলো দেখতে পাই। এখানে একটি সিনে দেখানো হয় যে শাকিব খান দেশের বিভিন্ন বড় বড় নেতাদের একটি 5 স্টার হোটেলে আমন্ত্রণ জানায়, এবং সেই হোটেলে নেতারা আসার পরে শাকিব খান একটি বিশাল বড় স্ট্যান্ড গান বাইর করেন, হচ্ছে গিয়ে সব নেতাদের তিনি মেরে ফেলবেন। তো এখানে তার স্ট্যান্ড গান থেকে যখন গুলি বের হয়, তো গুলি বের হওয়ার পর সবাই ভেবেছিলেন যে তারপরের সিনটি হয়তো দেখা যাবে যে একদম গুলিতে সব ঝাঁঝরা হয়ে যাচ্ছে, টেবিল, মানুষ মারা যাচ্ছে, টেবিল উড়ে যাচ্ছে, গ্লাস ভাঙচুর হচ্ছে, এরকম একটা সিন দেখতে পাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, এর পরের সিনটি দেখা যায় যে সব মারা গিয়ে একদম সুইমিং পুলে পড়ে আছে, লাল রক্ত টকবক করছে, রক্তে একদম পানি লাল হয়ে গেছে, কিন্তু ওই ডিস্ট্রয় হয়ে মারা যাওয়ার সিনটা আসলে দেখায় না। আমি জানি না আসলে কি কারণে এই সিনটা মানে দৃশ্যায়িত হয়নি, নাকি বাজেট কম ছিল পরিচালকের, সেটাও একটা দেখার বিষয়। তো যাই হোক, এই সিনটি আমার খুব হতাশা লেগেছে। আমি একটা ওইরকম সিন আশা করেছিলাম যে একদম তুফান মুভির মতো গুলি বের হবে, তারপরে সব কিছু তছনছ হয়ে যাবে, গ্লাস ভেঙে যাবে, এরকম একটা সিনই আমি মনে করেছিলাম দেখতে পাবো, কিন্তু সেটা আসলে দেখা যায়নি। তো অনেকে মনে করেন যে এই বরবাদ মুভিটি হচ্ছে অ্যানিমেল মুভির নকল। আসলে কি তাই? আসলে কিন্তু তা না। আপনি যখন মুভিটি দেখতে যাবেন তখন মুভির কাহিনীটি একদম সম্পূর্ণ ভিন্ন। একদম এই মুভির সাথে আপনি কোনো মুভিরই মিল পাবেন না। এবং পরিচালক মেহেদী হাসান হৃদয় এই মুভিটির গল্প যেভাবে গেঁথেছেন, একটার পর একটা কাহিনী যেভাবে সেট করেছেন, মানে এত টুইস্ট রেখেছেন, মানে আসলে এরকম আমি কোনো বাংলা মুভি আগে দেখিনি। একদম ইংলিশ স্টাইলে গল্প বলা, ইংলিশ স্টাইলে মুভির কাহিনীগুলো সাজানো, হলিউড স্টাইলে কাহিনী বলার ধরন মুভিতে, সেটা আসলে খুবই ভালো ছিল মেহেদী হাসান হৃদয়ের। তিনি আসলে অনেক প্রশংসার দাবিদার। তার প্রথম মুভিতে তিনি এরকম ভাবে তার হচ্ছে মুনশিয়ানা দেখিয়েছেন। মুভির একদম শেষ সিনে শাকিব খানের যে ভাইরাল ডায়লগটি হয়, এই জিল্লুর মাল দে, এই সিনটি থাকে একদম কিন্তু মুভির শেষে। তো আমি ভেবেছিলাম এই জিল্লুর মাল দে এই কথাটি বলে সে হয়তো কোনো বড় অস্ত্র চাবে, তো এরকম একটা সিনই হবে, দেখতে পাবো। কিন্তু আসলে দেখতে পেলাম যে সে যখন এই জিল্লুর মাল দে বলে, আসলে মদের বোতল হাতে দিচ্ছে, যেটা আসলেই আমাকে সারপ্রাইজ করেছে। তো যাই হোক, এই ডায়লগটি অনেক ভাইরাল হয়, অনেক পপুলার হয়, এবং এই ডায়লগের সময় শাকিব খানের যেই ভয়েস ডেলিভারিটা তিনি করেছেন সত্যি অসাধারণ। মানে এই মুভিতে বেশ কয়েকটি জায়গায় শাকিব খানের ভয়েস যেই টোন ছিল, যেই ডেলিভারি ছিল, সেটা এক কথায় অসাধারণ ছিল। আসলে শাকিব খান ছাড়া এই মুভিটি যদি করা হতো, মুভিটি আসলে এরকম পারফেকশন পেত না। এই মুভিতে যিশু সেনগুপ্তকে যেভাবে উপস্থাপন করা হয়, প্রথম দিকে সবাই মনে করেছিল যে যিশু সেনগুপ্তকে অনেক বড় একজন গ্যাংস্টার থাকবে, তার সাথে শাকিব খানের অনেক ফাইট হবে, কিন্তু সেগুলো আসলে কিছুই হয় না। তো এটা আসলে দর্শকদের খুবই হতাশ করেছে। সবাই ভেবেছিল যে মানব সাচদেব যে থাকে যিশু সেনগুপ্তর ভাই, তার সাথে অনেক মারামারি হবে, আবার যিশু সেনগুপ্তর সাথেও খুব ভালো একটা ফাইট হবে। যেমন দেখা যায় শেষ সিনেও একটা মারামারি সিন থাকে যিশু সেনগুপ্তের সাথে, সেটার মধ্যে খুব বেশি একটা মারামারি যিশু সেনগুপ্তের থাকে না, যেটা আসলে সবাইকে হতাশ করেছিল। সবাই ভেবেছিল যে তার সাথে একটা খুব বড় ধরনের একটা মারামারি দেখবে সবাই, কিন্তু সেটা আসলে হয় নাই, কী যেন জানি না আসলে এরকম করেছে। তো এটা একটু আমার কাছে হতাশই লেগেছে। কিন্তু অল ওভার যদি বলি, আপনি মুভিটি দেখতে যান, যদি মুভির খুব ভালো একটা স্ক্রিন পাবেন, কালার গ্রেডিং পাবেন, ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন, তারপরে হচ্ছে কাহিনী বলার যে ধরন সেটা খুব ভালো লাগবে, এবং কাহিনীর মধ্যে যে টুইস্ট থাকে সেটা আপনার ভালো লাগবে, এবং হচ্ছে এক মিনিটও আপনার কাছে বোর ফিল হবে না। তো মুভিটি দেখে আপনার পয়সা আসলেই উসুল হবে, এবং মনে হবে যে আসলেই আপনি ফুল একটা এন্টারটেনমেন্ট পেয়েছেন এই মুভিটা দেখে।
তো যে জন্যই হচ্ছে এই মুভিটি অলরেডি ইন্ডাস্ট্রি হিটের পথে এগিয়ে চলেছে। আজ অলরেডি 12-13 দিন চলে গেছে মুভিটির, তারপরও এখনও হাউসফুল যাচ্ছে মুভিটি। তো সেটা বুঝতেই পারতেছেন যে মুভিটি আসলে ইন্ডাস্ট্রি হিটের পথে, এবং অলরেডি 27 থেকে 28 কোটি গ্রস কালেকশন করেছে এই মুভিটি। তো আমি একটু কথা বলতে চাই যে বরবাদ মুভির কোন কোন সিন নিয়ে আসলে মানুষ মনে করেছে যে এই মুভিটি অ্যানিমেল মুভির সাথে কিছুটা মিল আছে বা কপি। কোন কোন সিন দেখে তারা আসলে এটা মনে করেছে, সেটা হচ্ছে গিয়ে যে শাকিব খান একটি কুড়াল দিয়ে হচ্ছে কাটাকাটি করে, মারামারি করে এবং অনেকের হাত কেটে ফেলে, পা কেটে ফেলে, যেটা অ্যানিমেল মুভিতেও দেখা যায়। তো আরেকটি দৃশ্যে দেখা যায় যে অ্যানিমেল মুভিতে যে ভিলেন থাকে সে এরকম একটা সিন থাকে, তার এরকম একটা সিন থাকে, যেটা হচ্ছে এই শাকিব খানের এই বরবাদ মুভিতেও শাকিব খানকে করতে দেখা যায়। এই দুটা জিনিস হচ্ছে আইকনিক একটা সিন ছিল হচ্ছে অ্যানিমেল মুভির। তো সেটার কিছুটা মিল আছে, সেজন্যই অনেকে মনে করে যে এটার অ্যানিমেল মুভির নকল কিনা। আবার আরেকটি সিন আছে যে হচ্ছে হেলিকপ্টারের সিন, যেখানে রণবীর কাপুরকে মারামারি করতে যায় ভিলেনের সাথে, এবং সেখানে হেলিকপ্টারও থাকে। তো আবার শাকিব খানের মারামারির একটা দৃশ্য ওই হেলিকপ্টারের যেই টিজারের শেষ দৃশ্যের অংশটুকু দেখা যায় ওই অংশটুকু থাকে। তো অনেকে সেই জন্য ভাবছিল যে এটা অ্যানিমেল মুভির নকল, কিন্তু আসলেই তা না। আপনি যখন মুভিটি দেখবেন তখন দেখবেন যে ওটার সাথে এটার কোনো মিল নেই। হয়তো পরিচালক কিছু ইন্সপায়ার্ড হয়ে কিছু ওই সিন অ্যানিমেল মুভি থেকে হয়তো কিছু করার চেষ্টা করেছেন দেখে, কিন্তু ওই সিনগুলো তো একদম সেম না। যেমন হেলিকপ্টার ওই অ্যানিমেল মুভিতে এক পারপাসে ইউজ করা হয়েছে, এখানে আরেক পারপাসে ইউজ করা হয়েছে। ওইখানে যেভাবে মারামারি কাটাকাটির সিন করা হয়েছে এখানে আরেকভাবে করা হয়েছে। আসলে মিল কোনোটার মধ্যেই ছিল না। আর মিশা সওদাগরকে এই মুভিতে একদমই আলাদা লাগে। তার অভিনয়টা খুবই ভালো ছিল। তিনি তার গতানুগতিক অভিনয় থেকে বের হয়ে এসেছেন এবং চমৎকার একটি পারফরমেন্স করেছেন। তো আপনারা এখনই মুভিটি না দেখে থাকলে অবশ্যই হলে যাবেন, মিস করবেন না, এবং হলে গিয়ে দেখার মজাই আলাদা মুভিটি। এবং প্রযোজক পরিচালক যে এত পরিশ্রম করেছেন এই মুভিটি করে, এই মুভিটি নিয়ে আপনারা হয়তো হলে গিয়ে মুভিটি দেখলে তাদের সেই পরিশ্রম সার্থক হবে, এবং তারা আরও ভালো ভালো ছবি উপহার দিবে আমাদের, এবং বাংলা ইন্ডাস্ট্রিও আরও এগিয়ে যাবে। শাকিব খানকে নিয়ে একটা কথা বলি। শাকিব খান আসলে যখন প্রথম ছবি শুরু করে তখন বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি কেমন ছিল আর এখন কেমন, এই এখন যে এত ইমপ্রুভ করেছে বাংলা সিনেমায়, এটা কিন্তু আসলে শাকিব খান না থাকলে বা শাকিব খান এভাবে টেনে নিয়ে না আসলে সেটা কোনোদিনই সম্ভব না। একটা কথা ভাবুন, শাকিব খান যদি লো বাজেটের সিনেমা করতো আজকে, তারপরে হচ্ছে সে কম বাজেটের বা এরকম করতো, তাহলে দেখা গেছে যে মুভিটা এত দূর এগোতো না, বাংলা সিনেমা এত দূর এগোতো না। তিনি আসলে বেছে বেছে কাজ করেছেন, এবং তিনি প্রযোজক পরিচালককে আরও হচ্ছে ইন্সপায়ার্ড করেছেন ভালো মুভি করার, ভালো বাজেটের মুভি করার, এবং হচ্ছে তামিল, বলিউড, হলিউড এরকম তাদের কাছাকাছি মানের ছবি করার জন্য পরিচালক প্রযোজককে ইন্সপায়ার্ড করেছেন। সেজন্যই আজকে বাংলা সিনেমা এত দূর এগিয়েছে, এবং সে এত 20 বছর 25 বছর যাবৎ একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং পরিশ্রম করছেন এবং এত এত মুভি করেছেন। তিনি কিন্তু প্রথম দিকে এত টাকা পাননি, এত পারিশ্রমিক নেননি। তিনি আস্তে আস্তে পরিশ্রম করতে করতে নিজের ফিটনেস ধরে রেখেছেন, নিজের গ্ল্যামার ধরে রেখেছেন, এবং সিনেমা করতে করতে নিজের অভিনয় পরিপক্কতা এনেছেন। এভাবেই তিনি এত দূরে এসেছেন আসলে। কিন্তু এখনকার নায়ককে দেখা যায় যে একটা দুইটা সিনেমা করেই ধুমধারাক্কা অনেক বাজেট চেয়ে বসে, অনেক পারিশ্রমিক চেয়ে বসে, যেটা আসলে একদমই ঠিক না। তো এখন নতুন নায়কদের হচ্ছে উপদেশ থাকবে তাদের প্রতি যে তারাও যেন এরকম শাকিব খানের মতো অনেক মুভি করে অভিনয় আরও পরিপক্কতা আনে, এবং আরও গ্ল্যামার স্টাইলিং যাতে আরও শিখে। যেরকম শাকিব খান আসলে কি বলবো, তার স্টাইলিং লুকিং বলেন, তার হচ্ছে গ্ল্যামার বলেন, আসলে অন্যরকম। আগের শাকিব খান আর এখন শাকিব খানের দুটি ছবি যদি পাশাপাশি রাখা হয় তাহলে কেউ আসলে চিনতে পারবে না, বলতেই পারবে না যে এই শাকিব খান এই ছিল আগে। যাই হোক, আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।